গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ঠিকঠাকই আছি। আজকে 14th অফ জুন, রবিবার, আর এখন বাজে সকাল 11:15। উঠেছি বেশ অনেকক্ষণ আগে। সকালের যে রেগুলারের কাজ থাকে হাতে সেগুলো সব হয়ে গেছে, ফ্রেশও হয়ে গিয়েছি। এবার এখন করব ব্রেকফাস্ট। এখন চাটা বসিয়ে দিয়ে এসেছি আমি ব্লগটা শুরু করতে ব্যালকানিতে, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লাগছে, তাই চাটা বসিয়ে দিয়ে এলাম। আর ব্রেকফাস্টে আজকে খাবো হচ্ছে মুড়ি আর তোমরা আগের ব্লগটা যারা দেখেছো যে আমি আগের দিন লাঞ্চে ঝিঙে আলু পোস্ত বানিয়েছিলাম, তো অনেকটা পরিমাণ পোস্ত থেকে গেছে। তো আজকের লাঞ্চে একটা অন্যরকম জিনিস বানানোর প্ল্যান আছে আর কি, যে কারণে পোস্তটা আজকে দুপুরবেলা আমাদের আর খাওয়া লাগবে না। তাই ভাবলাম যে আজকে ব্রেকফাস্টে ওই ঝিঙে আলু পোস্ত দিয়ে চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নিই। আমরা মুড়ি মাখা খেতে দুজনেই খুব ভালোবাসি, মানে সৌম্য আর আমি। আর সেটা যে কোনো তরকারি হলেই হয়, পোস্ত দিয়ে তো খুবই ভালো লাগে। তো ওটাই আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে। ব্রেকফাস্ট করে আমি আর সৌম্য বেরোবো। লাঞ্চে আজকে যেটা বানাতে চলেছি সেটা প্রথমবারের জন্য আমি বানাবো। তো তার জন্য মেন যে ইনগ্রিডিয়েন্টস, তো ওটা আনতে আমাকে আর সৌম্যকে বেরোতে হবে। সৌম্যকে একা গেলেও হয়ে যেত, কিন্তু সৌম্যকে একা পাঠিয়ে আমার খুব একটা ভরসা হবে না। ও জিনিসটা ঠিকঠাক আনতে পারবে কি না এই টেনশনে আমি বাড়িতে ঠিকঠাকভাবে বাকি প্রিপারেশনটা এগিয়ে নিয়ে যেতেও পারবো না। তাই ভাবলাম যে না, ওর সঙ্গে আমিও বেরোই। আর গতকাল যেহেতু আমাদের বেরোনো হয়নি, সৌম্যর এমনি মুড অফ হয়ে আছে, তো ওয়েদার তো সকাল থেকেই মেঘলা মেঘলাই আছে, হয়তো আজকেও সন্ধেবেলা বেরোনো হবে না। তো তাই সকালবেলা বাজার করার নাম করে একটু দুজনে ঘুরে আসি। তো চলো, ব্লগটা সকাল সকাল তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করলাম। আগে আগে দেখতে থাকো, হোপফুলি ভালো লাগবে। এই যে এখানে মুড়ি আমি একেবারে বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর এই হলো ঝিঙে আলু পোস্ত। এটা দিয়ে সৌম্য এখন মুড়ি মাখাবে, কারণ সৌম্য মুড়ি মাখতে খুব ভালো পারে। আর সৌম্যর হাতের মাখা মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। এটা বলে আমি এটাও করে দিই, এটা শুনেও খুব আনন্দ পায়, আর আমাকেও নিজে হাতে মেখে খেতে হয় না, তাই মাঝে মাঝে এটা আমি বলি। কিন্তু না, সৌম্য সত্যিই মুড়িটা ভালোই মাখায়। আর এখানে এই যে চা অলমোস্ট হয়ে এসেছে। ওইদিকে রান্নাঘরে চা করতে করতে এদিকে আবার আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়ে গেল। তোমাদের বললামই ব্লগের শুরুতে, এই জাস্ট 2-3 মিনিট আগে, যে সকাল থেকে ওয়েদারটা একটু অন্যরকম। তো আজকে একটা নতুন কিছু লাঞ্চে বানানোর প্ল্যান ছিল, যে কারণে পোস্তটা দিয়েও মুড়ি মেখে খেতে অলরেডি শুরু করে দিয়েছি, মানে সৌম্য মাখছে আর কি। তো এখন মানে আমার একুল উকুল দুকুলই চলে গেল। পোস্তটা থাকলে দুপুরবেলা বাড়িতে যা আছে, মানে ডিম টিম দিয়ে কিছু একটা বানিয়ে নিতাম, বাট পোস্তটাও শেষ হয়ে গেল, অল্প একটু আছে। এদিকে আবার বৃষ্টিও শুরু হয়ে গেল, মানে আমি যেটা বানাবো তার জন্য আমাকে বাজারে যেতেই হবে সেটা আনতে। একেবারে না যাচ্ছে তাই অবস্থা হয়ে গেল। আর আজকে সকাল থেকে এখানে গার্ডেনিংয়ের কাজ শুরু হয়েছে। তোমাদের গতকালের ব্লগে দেখিয়েছিলাম হচ্ছে এই যে ঘাস টাসগুলো বৃষ্টির জলে বেশ অনেকটা বেড়ে গেছে। তো কালকে এই সাইডটা হয়েছিল, আজকে এই যে আমাদের ব্যালকনির নিচটা হচ্ছে। ভালোই জোরে কিন্তু বৃষ্টিটা পড়ছে, আর আকাশ একেবারে কালো হয়ে আছে। সৌম্য এখানে মন দিয়ে একেবারে মুড়ি মেখে নিয়েছে চানাচুর আর ঝিঙে আলু পোস্ত দিয়ে, আর এখন এখানে কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে মাখছে। আর এই যে লিকার চা রেডি। আর তোমরা এই যে আওয়াজটা পাচ্ছ, এটা কিসের আওয়াজ দাঁড়াও তোমাদের দেখাই। এই যে সকাল থেকে সব খেলছে। সে হাই। আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেল, বাসনগুলো এখনও মাজা হয়নি, আর আজকে তো আমাকেই সবটা করতে হবে যেহেতু দিদি আসবে না। তো ভাবলাম বৃষ্টিটা ততক্ষণে হয়তো ছেড়ে যাবে, কিন্তু এ যা দেখছি আজকে বৃষ্টি ছাড়ার কোনো লক্ষণ নেই। একেবারে মুষলধারে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো আজকে আমি প্ল্যান করেছিলাম আমি চিংড়ি পোলাও বানাবো প্রথমবারের জন্য আর কি। বেশ কয়েকদিন ধরে ইচ্ছা করছে, তবে সৌম্যর অফিস চলছিল বলে আর চিংড়ি আনাও হয়নি, আর ওকে ছাড়া তো একা খাবোও না। তো যে কারণে চিংড়ি পোলাও বানানোও হয়নি। তো আজকে ভেবেছিলাম সানডে, চলো আজকেই চিংড়ি পোলাও বানাবো, সাথে একটু রায়তা বানিয়ে নেব। তবে এ যা ওয়েদার, এই ওয়েদারে তো আমি এখন বেরোতে পারবো না, অসম্ভব বাইকে করে যাওয়া চিংড়ি আনতে। আর অনলাইনে অর্ডার দেবো, নরম টরম কিছু পাঠিয়ে দেবে, ওই নরম চিংড়ি দিয়ে ভালো হয় না। নিজে দোকানে গেলে কি হয়, বেছে একদম সুন্দর মনোমতো নিতে পারি,
কিন্তু সেটা যখন হবে না, তো আজকে মনে হচ্ছে না আমার চিংড়ি পোলাওটা বানানো হবে। তো ভেবেছিলাম নতুন একটা কিছু বানাবো, তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করব, কিন্তু সেই আশায় আমায় ভগবান জল ঢেলে দিল। আমাদের তো দেখালামই যে বাচ্চাগুলো এখানে খেলছে, আর বেশ অনেক দিন হয়ে গেল ওদের চকলেট দেওয়া হয়নি, তাই আজকে ওদের আবার চকলেট দেবো। সৌমকে দিয়ে দেওয়াচ্ছি, ডাকো ওদের। এই যে ওরা খুব ভালোবাসে কিন্তু আসতে। ওদের তো একটা করে খেয়ে হয়নি, আর একটা অন্য ফ্লেভারেরও নিচ্ছে। বৃষ্টিতে এতক্ষণ বেশ ভালো জোরেই হচ্ছিল, এই 2-3 মিনিট হলো থেমেছে। আজকে এই জল কাদায় তো আর বেরোনো হবে না, বিকেলে যদি বেরোই দেখি, ঠিক নেই, কিন্তু এখন তো আর বেরোনো হলো না। তো রূপসা যে চিংড়ি পোলাওটা করবে বলেছিল সেটা অন্যদিনই হবে, কারণ ঠিকঠাক চিংড়ি না পেলে রান্নাটা ভালো হবে না। কিন্তু আজকে যখন নতুন কিছু খেতে ইচ্ছেই হয়েছে, তখনও একটা নতুন ধরনের অন্য কিছুই করবে। তো আমি কিছু কিনতে যাচ্ছি, ও পরে তোমাদের সাথে শেয়ার করছে। আজকে কিছু একটা ওয়ান পট মিল হতে চলেছে, দেখা যাক ও কী করে। বৃষ্টি তো বলতে বলতে আবার শুরু হয়ে গেছে। আজকের দিনটাই বৃষ্টি করেই কাটবে। আগের সপ্তাহ বেরোনো হয়নি, এই সপ্তাহ মানে এই রবিবারটাও আজকে বেরোনো হবে বলে মনে হচ্ছে না। ব্রেকফাস্টের পর তো আমার সমস্ত বাসন টাসন মাজা হয়ে গেছে, আর সৌম্য বেরিয়েছে একটু বাজারে। বাজার বলতে একটু মাটনের দোকানে ওকে পাঠিয়েছি। তো আজকে ভেবেছিলাম তো চিংড়ি পোলাও বানাবো, তোমাদের বললামই। আজকে নতুনত্ব একটু কিছু এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা করছে, আর খেতেও ইচ্ছে করছে, তো যে কারণে ভেবে রেখেছিলাম চিংড়ি পোলাও হবে। তো বৃষ্টির কারণে তো সেটা আর আমার মানে বাজারে যাওয়া হলো না বলে হচ্ছে না। একবার করে বৃষ্টি হচ্ছে, একবার করে একটু ধরছে, মানে হালকা মানে টিপ টিপ করে হচ্ছে, আবারও মাঝে মাঝে খুব জোরে হচ্ছে। তো আজকে সারাটা দিন এরকম টুপটাপ ঝিরঝির বৃষ্টিতেই কাটবে বুঝতে পারছি, মানে পারফেক্ট রেনি ডে বলা চলে। তো এই দিন ওই ভাত ডাল বা মাংসের ঝোল ভাত এটা খেতে ইচ্ছা করলো না। তো ওকে বললাম যখন চিংড়ি পোলাও হচ্ছে না, তখন আমি আজকে একটু কিমা পোলাও বানাবো। তো কিমা পোলাও যখন বানাবো ভাবলাম চিকেন কিমা না মাটন কিমা দিয়ে মাটন কিমা পোলাওই বানানো যাক। এটাও আমি একদমই প্রথমবার বানাচ্ছি। অবশ্যই ইউটিউবের সাহায্য তো নেবই, কারণ নিজে থেকে এক্সপেরিমেন্ট করতে গিয়ে যদি সেটা খুব খারাপ হয়ে যায়, তখন পুরো পরিশ্রমটাই একদম বৃথা হয়ে যাবে। তো কিছুটা ইউটিউবের সাহায্য নেব, বাকিটা নিজের কিছু মানে নতুনত্ব তো থাকবেই। তো সেই সব মিলিয়ে একটু মাটন কিমা পোলাও আজকে বানানোর ইচ্ছা হয়েছে আর কি, চিংড়ি পোলাওটা পোস্টপন্ড করে। তো সৌমুকে ওই জন্য এখন পাঠিয়েছি বাজারে, যে যাও গিয়ে একটু মাটন কিমা নিয়ে এসো। প্রায় 15-20 মিনিট হলো সৌম্য গেছে মাটনের দোকানে, কিন্তু এখনও আসেনি। মনে হচ্ছে আজকে সানডের বাজারে আবার এই মেঘলা ওয়েদারে মাটনের দোকানে ভিড় হয়েছে, আর ও যেহেতু কিমা করে আনবে ওর তো একটু টাইম লাগবেই। তো ততক্ষণে আমার এই স্নেক প্ল্যান্টটা একদম জল শুকিয়ে গিয়েছিল। আমি এখন এগুলো মোটামুটি 20-25 দিন পর করে জল দিই, কারণ স্নেক প্ল্যান্ট এমনিই খুব জল কম নেয়। তারপর আবার এখন বর্ষাকাল চলছে, বেশি জল দেওয়ার ফলে না আমার একটা দুটো গাছের খুব ক্ষতি হয়েছে। তো সেই ক্ষতি থেকে শিক্ষা নিয়ে আমি একেবারে খটখটে শুকনো হলে তবেই জল দিচ্ছি। এই গাছটাতেও জল দিলাম, আর এই পার্পেল হার্টটাতেও জল দিয়ে দিলাম। ভালোভাবে স্নান করিয়ে এবার এগুলো জায়গা মতো রেখে দেবো। সৌম্য তো এখানে মটন কিমা নিয়ে চলে এসেছে। সবার প্রথমে আমি কিমাটাকে ভালোভাবে ধুয়ে নেব, আর এখানে আমি ওকে আদা রসুনের একটা পেস্ট আনতে বলেছিলাম প্যাকেট আর কি, সেটাও নিয়ে চলে এসেছে। তো কিমা পোলাও বানানোর জন্য প্রথমেই আমি বাসমতি চালটাকে একটু হালকা হাতে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ বেশি কচলে কচলে ধুলে কি হয় চালগুলো ভেঙে যায়, তাই আলতো হাতে চালটাকে ধুয়ে নিতে হবে। আজকে আমি সম্পূর্ণ অন্যভাবে মানে নিজের মতন একটা পদ্ধতিতে করব। জেনারেলি পোলাও আইটেম কি হয়, যতটা কোয়ান্টিটির চাল থাকে তার ডাবল কোয়ান্টিটির জল দিয়ে ওই রান্না করা জিনিসটার মধ্যেই মানে কষানো, সেটা চিকেন হোক মাটন হোক বা ধরো চিংড়ি হোক, কষানো পুরো আইটেমটার ওপরে চালটা দিয়ে তার ডাবল রেশিওতে জল দিয়ে পোলাওটা রান্না করা হয়। কিন্তু আমি আজকে অন্যরকমভাবে করব। এই ট্রিকটা তোমরাও অ্যাপ্লাই করতে পারো। তাতে কি হবে, যারা এই জলের পরিমাণটা ঠিক বুঝতে পারো না, পোলাওটা খিচুড়ির মতন ঘাটা ঘাটা হয়ে যায়, তারা কিন্তু খুব ইজিলি এইভাবে একদম
বানিয়ে নিতে পারবে। তো স্টেপ বাই স্টেপ আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে প্রত্যেকটা স্টেপ শেয়ার করার, তো তোমরা দেখতে থাকো। আমি তো চালটাকে ধুয়ে রাখলাম, আর প্রথমেই আমি হাঁড়িতে বেশ অনেকটা পরিমাণ জল গরম করতে বসিয়ে দিচ্ছি। তাতে পরিমাণ মতো একটু নুনও দিয়ে দেবো, যাতে প্রত্যেকটা চালের মধ্যে নুনটা সেদ্ধ হওয়ার সময় ঢুকে যায়। আর দিয়ে দেব অল্প পরিমাণ একটু সাদা তেল, যাতে ভাতগুলো ঝরঝরে থাকে। আর আগে থেকেই কিন্তু আমার এখানে মাটন কিমাটা ভালোভাবে ধুয়ে রাখা আছে। জলটা গরম হতে থাক, জলটা গরম হওয়ার পর আমি চালটা জলের মধ্যে দেবো। তো ততক্ষণে আমি এই 3টে পেঁয়াজকে ছাড়িয়ে একটু ওইরকম একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। আমি এখানে মাটন নিয়েছি ওই 250 গ্রামের মতো, তো সেই জন্য আমি এরকম মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজই দেবো। জলটা কিন্তু এখানে বেশ ভালো গরম হয়ে গেছে। এই সময় আমি এখন ধোয়া চালটা অ্যাড করে দেবো। এখানে ভাতটা তো আমার অলমোস্ট হয়ে গেছে। আমি পুরোপুরি এটা সেদ্ধ করব না, ওই 70% মতো আমি এটাকে সেদ্ধ করে নিলাম। এবার এটাকে আমি ফ্যান ঝরতে দিয়ে দেব। ভাতের ফ্যানটা তো আমি ঝরাতে দিয়ে দিয়েছি। ততক্ষণে আমি এখানে কড়াই বসিয়ে, পুরো রান্নাটাই আমি কিন্তু সাদা তেলে করব, তাই এখানে পরিমাণ মতন তেল দিয়ে দেব। ফোড়নের মধ্যে আমি এখানে অ্যাড করছি কিছুটা পরিমাণ দারচিনি, কয়েকটা এলাচ, লবঙ্গ আর কয়েকটা গোটা গোলমরিচ। এটা আমি এবার গরম তেলের মধ্যে দিয়ে দেব। এই ফোড়নগুলো অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব অল্প পরিমাণ জিরে। পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো নুন। তবে নুনটা মাথায় রেখে দিতে হবে, যেহেতু ভাতটা সেদ্ধ করার সময় আমি পরিমাণ মতো নুন দিয়েছি, আর বাকি যে নুনটুকু সেটা আমি এই পেঁয়াজ ভাজার সময়ই দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু নুন দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে আর হালকা হালকা লাল হতেও শুরু করেছে। এই সময় আমি এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমি এটা তাড়াতাড়ির জন্য বাজার থেকে কিনে এনেছি, তোমরা এটা মিক্সিতে পেস্ট করেও কিন্তু ব্যবহার করতে পারো। আদা রসুন পেঁয়াজ আমার সমস্ত কিছু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি রেগুলার ইউজের যে ড্রাই স্পাইসেসগুলো সেগুলো সব অ্যাড করে দেবো একে একে। রেগুলার ইউজের মশলার মধ্যে আমি দিয়েছি এখানে হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। এবার সব কিছুকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। এই সময় আমি এবার এখানে অ্যাড করব মাটন কিমা। সব কিছুকে এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ টক দই। আমি এখানে অ্যাড করে দিলাম। এবার সবটার সঙ্গে টক দইটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত মশলার সঙ্গে দইটা মেশানো হয়ে গেছে। এবার এটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এখানে মাটনটা তো আমার বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছি ওপর থেকে পুরো তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এই যে কড়াইয়ের গায়ে একটু লাগা লাগা হয়ে আসছে, তার মানে মাটনটা একদম প্রপার কুক হয়েছে। আর তেলটা মাটন থেকে ছেড়েছে, প্লাস অনেকটা পরিমাণ টক দই দিয়েছি, সেই কারণে কিন্তু বেশ ভালো তেল ছেড়েছে। আর এখানে রাইসটা তো আমি 70% মতো কুক করে রেখেছিলাম, দেখো বেশ সুন্দর একদম কুক হয়েছে। আর রাইসগুলো ভেঙেও যায়নি, ওভার কুকটা হয়নি, বেশ সুন্দর। আবার সেদ্ধও কিন্তু এই যে হয়ে গেছে। বাকিটা এখানে মশলার সঙ্গে কষানো হবে। বেশ কয়েকটা কাঁচা লঙ্কাকে এইভাবে পুরো চিড়ে নিতে হবে। আমার কাছে লাল সবুজ দু ধরনেরই লঙ্কা আছে, তো আমি লালগুলোই দিচ্ছি, দেখতে বেশ ভালো লাগবে। লঙ্কাগুলো দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অ্যাড করব এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা। একটা কিমা মশলা পাওয়া যায়, তোমরা চাইলে ওটাও অ্যাড করতে পারো, তবে আমি এখানে বিরিয়ানির ফ্লেভারটা আনবো বলে এই শাহি বিরিয়ানি মশলাটাই ইউজ করছি। এবার বিরিয়ানি মশলাটার সঙ্গেও ভালো করে জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি। অলমোস্ট আমাদের রান্না হয়ে এসেছেই বলা চলে।
বাঙালি মানুষ আমরা, সব রান্নাতেই কয়েক দানা চিনি না দিলে মনে হয় যেন মানসিক শান্তি হলো না। আর সমস্ত মশলার টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা কিন্তু খুবই দরকারি, তাই কয়েক দানা চিনিও দিয়ে দিলাম। চিনি দিয়ে মশলাটা আবারও মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে আমি এখানে রাইসটা অ্যাড করে দেব। এবার সব কিছুকে খুব সুন্দর করে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এভাবে তো করা যায়, এটা হচ্ছে একটা ফাঁকিবাজি বুদ্ধি। যারা জলের পরিমাণটা ঠিকঠাক দিতে পারো না, যার কারণে পোলাও বলো, ফ্রাইড রাইস বলো, সেগুলো খুব ভালোভাবে মানে ঝরঝরে হয় না। তো পোলাওয়ের ক্ষেত্রে কিন্তু এই ট্রিক্সটা তোমরা অ্যাপ্লাই করতেই পারো। আগে থেকে রাইসটা বানিয়ে নিয়ে তারপর এইভাবে হালকা হাতে সুন্দরভাবে মিশিয়ে দিতে পারো। এতে প্রত্যেকটা চাল কিন্তু একেবারে ঝরঝরে হবে। সব শেষে আমি এখানে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ রেড কাউয়ের ঘি। এটা আমি একদমই রেড কাউয়ের প্রমোশন করছি না, তোমাদের বাড়িতে যে ঘি আছে সেই ঘি দিয়ে দিও। এই যে বেশ অনেকটা পরিমাণই ঘি আমি দিয়ে দিয়েছি, এবার এটা মেল্ট হবে। ফোড়নে আমি গোটা গরম মশলা ইউজ করেছি, কিন্তু তাও লাস্টে একটু হোমমেড গরম মশলা আমি উপর থেকে দিয়ে দেব। সমস্ত কিছু দেওয়া আমার কমপ্লিট, রান্নাও অলমোস্ট ডান। এবার আমি সব কিছুকে একটু আবারও মিশিয়ে দিয়ে গ্যাসটা অফ করে পোলাওটাকে মোটামুটি 10 মিনিটের জন্য রেস্টিং টাইমে রাখবো। সবশেষে আমি পোলাওটা রেস্টে দেওয়ার আগে একটু ফ্রেশ ধনেপাতা কুচিয়ে নিচ্ছি। তোমরা যারা ধনেপাতার ফ্লেভারটা পছন্দ করো অবশ্যই এটা অ্যাড করো, আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে না দিলেও হবে। সব শেষে ফিনিশিং টাচে আমার এখানে ধনেপাতা কুচোনো অ্যাড করা হয়ে গেল। এবার আমি পোলাওটাকে 10 মিনিটের জন্য এখন রেস্টে রেখে দেবো, মানে যতক্ষণ না খাচ্ছি এটা এইভাবেই ঢাকা দেওয়া থাকবে। সৌমর তো এখানে স্নান হয়ে গেছে, আর স্নান করে ও এখন এখানে পুজো দিচ্ছে, ঠাকুরের ফুলগুলো সাজাচ্ছে। আর রান্না কমপ্লিট হওয়ার পর আমার কিন্তু এখানে সমস্ত বাসন টাসন মাজা হয়ে গেছে, একেবারে ধুয়ে জল ঝরতে দিয়েছি। সব বাসন বলা ভুল, মানে যতগুলো বেরিয়েছিল সেগুলো সমস্ত হয়ে গেছে। কিন্তু পোলাওটা তো এখনও রেস্টিং টাইমেই আছে, আর এগুলো হয়ে যাওয়ার পর মানে এবেলা খাওয়ার পর ডিনারের জন্য রেখে দেবো। তারপর এই কড়াইয়ের লিডটা, এখানে খুন্তি, সাঁড়াশি, এগুলো সমস্ত মাজতে হবে, গ্যাসের এই স্ট্যান্ডটা, এগুলো মাজলেই হয়ে যাবে। আর খাবার প্লেটগুলো তো অবশ্যই। মাটন কিমা পোলাও তো আমার এখানে একদমই রেডি। এবার বসে যাব লাঞ্চ করতে। এখন বেজে গেছে অলমোস্ট 3টে, আর আমার সমস্ত যা কাজ মোটামুটি হয়ে গেছে, মানে সব ফার্নিচার ক্লিন করা সব কিছু ডান, ঘর ঝাড়ু দেওয়াও হয়ে গেছে। এবার জাস্ট খাবো, গ্যাসটা মুছবো, আর পুরো জায়গাটা মুছে নিয়ে মানে ঘর বারান্দা মুছে নিয়ে স্নান করে নেব। আমার এত পরিশ্রমের মূল্য দিতে বসে গেছে আমার টেস্টার এখন মাটন কিমা পোলাও টেস্ট করতে। জেনুইন রিভিউ দেবে কিন্তু, ঠিক আছে? আমি স্যালাড ট্যালাড সমস্ত কিছু রেডি করেছিলাম। সত্যি অসাধারণ ভালো। তো এই যে কিমা ব্যাপারটা, এটা প্রতিটা গ্রাসে একটু করে পড়বে মুখে, এটা আরো দারুণ লাগছে আর কি। এটা চিকেন দিয়ে করলেও হয়তো ভালো হতো। হ্যাঁ, চিকেন কিমা দিয়েও এটা করা যায়, কিন্তু আমার এটা দিয়ে বেশি ভালো লাগছে। পরে একদিন চিকেন কিমা দিয়েও ট্রাই করে দেখব। তবে কিমা জিনিসটা মাটনেই বেশি ভালো লাগে, তো তোমরা ডেফিনেটলি একবার বাড়িতে ট্রাই করো, হোপফুলি তোমাদেরও ভালো লাগবে। খুব অল্প টাইমেই বানানো যায়, তোমরা দেখলেই আমি পুরোটাই স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো সৌমতো ভালো বলছে, এবার আমিও টেস্ট করে দেখি। তবে গন্ধ খুব ভালো উঠেছে, মনে হচ্ছে তো সত্যিই ভালো হয়েছে। আমার সমস্ত কাজ কমপ্লিট করতে করতে বেজে গেছে এখন 4:30। এই জাস্ট আমার স্নান হলো, আর দেখো আকাশ একদম কালো মেঘে পুরো অন্ধকার হয়ে গেছে।
মানে এখানে মোটামুটি 7টার আগে ঘরে লাইট জ্বালাতে হয় না, তবে এখন এমনই হয়ে গেছে এক্ষুনি মানে ঘরে না লাইট জ্বালালে থাকা যাবে না, মানে যদি কিছু কাজ করা হয় এরকম হয়ে গেছে। আজকে সারাটা দিন বৃষ্টিতেই কেটে গেল, মাঝখানে ওই 1টা 1:30টার দিকে বেশ ভালো ঝলমলে রোদ উঠেছিল, কিন্তু তখন তো আর বাইরে বেরোনোর টাইম নয়, তখন ঘরের কাজ করার টাইম। তো এখন সমস্ত কাজ হয়ে গেছে, বেশ একটু রেস্ট নিয়ে 1-1.5 ঘন্টা কি 2 ঘন্টা পর যে একটু সন্ধেবেলা বেরোবো তার উপায় কিন্তু মনে হচ্ছে না আজকে আর হবে, কারণ এই যে অন্ধকার করেছে, এই মেঘে বৃষ্টি একেবারে হবেই অবধারিত, মানে আশা করা যায়, জানি না। তো এই যে ছাদে যাদের জামা কাপড় আছে তারা সব একে একে তুলে নিয়েছে, ওই দূরের ছাদে একজন উঠেছে জামা কাপড় তুলতে, তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, তবে আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখন আর করার কিছু নেই, সৌম্যরও মনটা খারাপ, কারণ সৌম্য না বেরোতে পারলে ওর মনটা সত্যিই খুব খারাপ হয়ে যায়। আমি যদিও বা না বেরোলে একটু রাগ হয়, কিন্তু ঠিক আছে বুঝে যাই, কিন্তু সৌম্য একদমই মানে না বেরিয়ে থাকতে পারে না। আর তার থেকে বড় কথা, আমরা গতকালও বেরোতে পারিনি, গতকালও বৃষ্টি হয়েছে, তো ওই কারণে আজকে যেন না বেরোতে পারলে একদমই বাড়িতে ভালো লাগবে না। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি এখানে বৃষ্টি শুরু হয়ে গেল, জানি না তোমরা কতটা বৃষ্টির আওয়াজ পাচ্ছ। দাঁড়াও তোমাদের আমি দেখাই, এই যে এই জমা জলে দেখো বৃষ্টির ফোঁটাগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আর আজকে তো এখানটা পরিষ্কারের কাজ হয়েছে, তো আশা করা যায় আজ থেকে মশাটা একটু কম হবে। তো এখন যদি ঝেঁপে বৃষ্টিটা হয়ে যায় তাহলে মোটামুটি সন্ধ্যের দিকে কিন্তু আকাশটা পরিষ্কার হয়ে যাবে আশা করা যায়। দেখি এখন এই বৃষ্টি ওয়েদারে বসে এখন বৃষ্টিটা এনজয় করি। এখন তো বেজে গেছে 6টা, আর বেশ ভালো মুষলধারে একেবারে বৃষ্টিটা হলো, চারিপাশ একেবারে ঠান্ডা হয়ে গেছে। আর কি পরিমাণ বৃষ্টি হয়েছে তোমাদের দেখাই, দেখো কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম এই দুটো জায়গার মাঝে কিন্তু একটা জায়গা মানে দেখা যাচ্ছিল আর কি, যেখান দিয়ে হাঁটা যাবে, কিন্তু এখন দেখো সমস্ত জায়গাটা জলে একেবারে ভর্তি হয়ে গেছে। আর এখনও কিন্তু টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, একেবারে যে ছেড়ে গেছে এমনটা না। আর এই নিচটায় জল জমে, যে কারণে সন্ধে থেকে এত পরিমাণ মশা হয়। আর খুব তাড়াতাড়ি আজকে অন্ধকারও কিন্তু নেমে গেছে, ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু ঘরে অলরেডি আমি লাইট জ্বেলে দিয়েছি। আর সৌম্য এই ঠান্ডা ওয়েদারে একেবারে মাটন কিমা পোলাও খেয়ে টানা একটা ঘুম দিচ্ছে, মানে পুরো নাক ডেকে একদম ঘুমোচ্ছে। ও সাধারণত এইরকমভাবে দুপুরবেলা ঘুমোয় না, দুপুরে শোয়ার টাইমই পায় না, তাই ও যখন দুপুরবেলা ঘুমোয় আমি ওকে কখনোই ডাকি না, যতক্ষণ পারে ও ঘুমোক, কারণ ঘুম থেকে এক্ষুনি তুলে দিলেই বলবে চলো বেরোবে না, হালকা হালকা বৃষ্টি পড়ছে তো চলো না একটু ঘুরে আসি, তাই ও যতক্ষণ ঘুমোয় আমারই মঙ্গল। এখন তো বেজে গেছে 6:30, আর আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। বৃষ্টিতে এখনও পড়ছে, আজকে আর বেরোনো হবে না। আমি নিচটা দেখলাম, এতক্ষণ দেখিনি, একটু আগে দেখলাম বেশ ভালো জল জমে গেছে, মানে আমি যখন ঘুমোচ্ছিলাম তখন ভালো বৃষ্টি হয়েছে, আমি তো বুঝতে পারিনি কিছুই। এখন নিচে দেখছি ভালো জল জমে আছে। আর কদিন ধরে আমাদের যে জলের সমস্যা চলছিল, সেই জন্যে আজকে একটা ওনার্স মিটিং ছিল, তো সমস্ত ওনাররা মিটিং করেছে একটা, তো সেখানে যা যা ডিসকাশন হয়েছে, যা যা ঠিক করা হয়েছে, সেগুলোর মধ্যে একটা হচ্ছে এই যে জলের পাইপলাইনগুলো আছে সবই লোহার, তো সেইগুলো চেঞ্জ করতে হবে, প্লাস রেন ওয়াটার হারভেস্টিং হবে, কারণ ট্যাঙ্কারের সমস্যা আছে, সহজে আসতে চায় না, একবার বললে হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা পর আসে। তো এরকম জলের যা যা সমস্যা আছে সেইগুলো ঠিক হবে। তো দেখা যাক কবে থেকে এগুলো কার্যকর হয়, বলেছে তো ইমিডিয়েট প্রায়োরিটি বেসিসে কাজ শুরু হবে। যদি এগুলো ঠিকঠাক হয়ে যায় তো ফ্ল্যাট চেঞ্জ করার দরকার এক্ষুনি নেই, কারণ এইগুলোই এখন বেসিক নিড, যে আগে এইগুলো ঠিকঠাক হোক তারপরে অন্য কিছু। তো আজকে যেহেতু আমরা বেরোচ্ছি না, আমরা একটা সিনেমা দেখতে পারি, কী দেখছি না দেখছি সবটাই তো শেয়ার করব। আর জল আজকে ঠিক আছে, আজকে জলের প্রেশার খুবই বেশি আছে, আজকে 3টে ট্যাঙ্কার এসেছে। অন্যদিন বলতে লাস্ট 2-3 সপ্তাহ সেরকম জলের ট্যাঙ্কার আসছিল না,
তো আজকে 3টে ট্যাঙ্কার এসেছে, জল একদম স্বাভাবিক। তো যত তাড়াতাড়ি এই যে কাজগুলো হবে, প্লাস বলেছে ওয়াটার মিটার বসবে। ওয়াটার মিটার বলতে কোন ফ্ল্যাটে কত জল খরচা হচ্ছে সেটা একটা মেপে দেখা হবে, কারণ অনেক ফ্ল্যাটে আছে বেশি জল খরচা করে, সেগুলো যাতে না হয়। কারণ একজন যখন বেশি খরচা করে অন্যজনের ইউজেজে বেশি চাপ পড়ে যায়, তো সেটা যাতে না হয় এই জিনিসগুলো হবে। ওয়াটার মিটার বসলে আশা করছি অনেক জায়গায় জলের মানে অনেক ফ্ল্যাটগুলোতে জলের ব্যবহার কমবে কিছুটা, যদি কেউ অতিরিক্ত ব্যবহার করে। যে দেখা যাক কতদিন এগুলো ঠিকঠাক হয়, বলেছে তো খুব তাড়াতাড়ি হবে। ঘড়িতে তো এখন 8:04 আর আমরা আমাদের সেট আপ রেডি করে বসে গেছি। আজকে একটা সিনেমা দেখবো, সৌম তোমাদের বলেইছে। আজকে আমরা দেখবো হচ্ছে ধূমকেতু। ধূমকেতু আমাদের দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু দেখা হয়নি। তো ফাইনালি আজকে বৃষ্টি হওয়ার জন্য, আমরা বেরোতে না পারার জন্য এখন ধূমকেতুই দেখবো। সৌম আজকে কিন্তু খুব এক্সাইটেড সিনেমা দেখার জন্য, তাই তো সৌম? অনেকদিন দেখা হয় না, আমি নিজে ফোনে দেখতে থাকি। হ্যাঁ, ও হিন্দি টিন্দি সমস্ত দেখতে থাকে। আমি হিন্দি খুব একটা ভালোবাসি না, হিন্দি সিনেমা। আর হচ্ছে গিয়ে একটু এই ধরনের বাংলা বেশ একটু, আমি বিশেষ করে একটু পুরোনো দিনের সিনেমা দেখতে ভালোবাসি, মানে একটু কাঁদবো। যেমন পুরোনো দিন বলতে খুব যে উত্তম সুচিত্রা ওই যুগের বলছি না আমি, একটু কীরকম বলবো সৌম্য ওগুলোকে, অন্য ধরনের গল্প। হ্যাঁ, কিন্তু ওটাকে মানে ফ্যামিলি নিয়ে দেখা যায়, সকলের সঙ্গে দেখা যায়, এই টাইপের সিনেমা দেখতে আমার ভালো লাগে, যেখানে বেশ একটু দুঃখ থাকবে, আনন্দ থাকবে, কান্নাকাটি থাকবে, পারিবারিক গল্প। এক্স্যাক্টলি ওই ধরনের সিনেমা দেখতে আমার একটু বেশি ভালো লাগে। আর অবশ্যই বাংলা দেখতে বেশি ভালোবাসি। আর সৌম্যর ওই ব্যাপারটা নেই। তা সৌম্য আজকে যে বেরোতে পারলে না, আজকেও একটু রাগ হচ্ছে নাকি? আর এখন তো এটাই হয়ে গেছে, কিছু করার নেই। এখন মানে বর্ষা অলরেডি ঢুকে গেছেই বলা চলে। শনি রবি মানেই বৃষ্টি হবে, এটা ধরে রাখতে হবে। আমি সৌম্যকে বলছি, সৌম্য তুমি রাগ করছো ঠিক কথাই, কিন্তু তুমি বলো, আমি তো সেই আগের রবিবার বেরিয়েছিলাম, মানে ডিমার্ট গিয়েছিলাম। আর সেই যে আমি রবিবার এসে ঢুকেছি, সেই রবিবার থেকে আজকে আরও একটা রবিবার, সানডে হয়ে গেল। এই 8 দিন আমি চৌকাটের বাইরেই পা রাখিনি। আমার মনে হয় না তোমরা এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছো, তোমরা কি কেউ এরকম আছো, মানে কোনো মেয়েরা এরকম কি আছো? যদি থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার মনে হয় না এই যুগে এরকম কেউ আছে যে এতটা মানে বাড়ি ভালোবাসে বা ঘর কুনো যেটাকে বলা চলে। তো তোমরা যদি আমার দলে কেউ থাকো, একটু আমাকে কমেন্ট করে জানিও তো, যে প্রয়োজন ছাড়া বা এই যে 8 দিন আমি বাড়িতে আছি তাই জন্য যে আমি খুব রেগে যাচ্ছি, রিয়্যাক্ট করছি, এমন কিন্তু নয়। আমি একটু বাড়িতে থাকতেই বেশি ভালোবাসি। তবে সৌম্যর এই জায়গায় একটু আফসোস হয় যে রূপসার সঙ্গে বিয়ে না হলেই হয়তো ভালো হতো, একটু বেশ এদিক ওদিক ঘুরবে বেড়াবে প্রজাপতির মতো, এই টাইপের মেয়ে হলে ওর ভালো হতো। বাকি জিনিসগুলো আমার ওর ভালো লাগলেও এই জিনিসটা আমার ভালো মনে হয় ওর লাগে না, তাই তো সৌম্য? ওকে যখনই বলি যে আমার কোন জিনিসটা তোমার অপছন্দের, বলে তুমি বাড়ি থেকে বেরোতে চাও না। তো যাই হোক, চলো এবার কথাবার্তা অন্যদিকে চলে যাচ্ছে, এখন সিনেমাটায় মনোযোগ দেওয়া যাক, না কি সৌম্য? চুপচাপ বসে শুধু মুখে তো সিনেমা দেখা যায় না। সিনেমা হলে হলে এখন পপকর্ন আর কোল্ড ড্রিঙ্ক নিয়ে চলে আসা হতো, কিন্তু এখানে পপকর্ন নেই, আছে হচ্ছে শুভমের ছোলা ও বাদাম। যদিও এটা ছোলা বাদাম কিছুই নয়, এটা হচ্ছে গ্রিন মটর। আর দেখতে পাচ্ছ এটা কোথাকার, এটা হচ্ছে বর্ধমানের। এটা আমি লাস্ট যখন এসেছিলাম তখন জৌগ্রাম থেকে এনেছিলাম, বেশ অনেকগুলো প্যাকেট এনেছিলাম, তার মধ্যেই একটাই অবশিষ্ট আছে। এই গ্রিন মটর খেতে আমি খুব ভালোবাসি। তো এখন ভাবলাম যে সিনেমাটা দেখতে দেখতে একটু মুখ চালাতে হবে, তো চলো এটাই খাওয়া যাক খুলে। ঘড়িতে এখন 10:44 আর এই জাস্ট আমাদের ধূমকেতু দেখা কমপ্লিট হলো। বেশ অনেক দিন পর এরকম ধরনের একটা সিনেমা দেখলাম। বলা ভালো, বাংলায় এই ধরনের সিনেমা এর আগে হয়েছে বলে মনে পড়ে না। খুব ভালো লাগলো। তবে
খুব কষ্টেরও সিনেমাটা। যোগেশ আর ভানুর অভিনয় অসাধারণ। সৌম্যরও খুব ভালো লেগেছে। সৌম্য যে কোনো সিনেমা এতটা ধৈর্য নিয়ে দেখে না। এর আগে সন্তানটা দেখেছিল ও, আর এটা দেখলাম, না হলে ও বলে একটু এগিয়ে দিই না, একটু এগিয়ে দিই না, কিন্তু আজকে সিনেমাটা ওরও খুব ভালো লেগেছে। আর আমি তো এরকম টাইপেরই মানুষ, আমি একটুতেই ভ্যাঁ করে কেঁদে ফেলি। তোমরা আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো। তো চলো এবার ডিনারটা করে নিই। আমার খুব একটা খিদে পায়নি, তবে সৌম্যর খিদে পেয়েছে। তো চলো ডিনারটা করে নিই। সৌম্য তো এখানে ডিনারটা এখন গরম করছে, আর আমি এখন আমগুলো কেটে নেব। বেজে গেছে এখন 11:30, আর আজকের মতন আমার সমস্ত কাজ হয়ে গেছে। আর বাইরে আবারও ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকের ওয়েদারটা কিন্তু বেশ অন্যরকম, একটু শীত শীত লাগছে। মানে ডিনারের পর যখন আমি যে বাসনগুলো আর কি আমি মেজে রাখি কাঁচের কিছু থাকলে, তো সেগুলো মাজতে গিয়ে জলটা যখন হাতে লাগছে বেশ একটু মানে ছ্যাঁক ছ্যাঁক করছে আর কি। খুব মানে জলটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো আজকের দিনটাও তো বাড়িতে বসেই কেটে গেল। আজ নিয়ে 8 দিন আমি বাড়ি থেকে বেরোইনি। মানে ভাবলেই কিরম যেন মাঝে মাঝে মনে হয় যে কি করে পারি। তবে আবার অভ্যস্ত হয়ে গেছি বলা চলে। তবে কালকে একবার সকালের দিকে বেরোতে হবে সৌম্যর অফিস শুরু হওয়ার আগে। তার কারণ হচ্ছে বাজার আনতে হবে। জেনারেলি সানডে করে বাজার করে থাকি, সবজি বাজারটা, কিন্তু আজকে যাওয়া হয়নি বৃষ্টির কারণেই সকাল থেকে। তো আগামীকাল বেরিয়ে সমস্ত সবজি বাজার গুছিয়ে করে আনতে হবে। আর সামনের শনিবার তো জামাই ষষ্ঠী। প্রত্যেক বছর মানে বিয়ের পর থেকে প্রত্যেক বছর আমি চেষ্টা করে থাকি এখানে নিজের মতন করে সৌম্যকে জামাই আদরটা দেওয়ার আর কি। কারণ যেহেতু বিয়ের পর থেকে একটা বছরও আমরা জামাই ষষ্ঠীতে বাড়ি যেতে পারিনি মা বাবার কাছে, তো মা বাবা প্রত্যেকবারই তাদের দায়িত্ব কর্তব্য পালন করে। মানে এখন তো গুগল পের যুগ, মা আর বাবা সমস্ত কিছুই পাঠিয়ে দেয় আর কি। এবছরও তার অন্যথা হয়নি। এবছর বাবা নেই, কিন্তু মা বেশ অনেক দিন আগেই সৌম্যকে টাকা পাঠিয়ে দিয়েছে গিফট কেনার জন্য আর খাওয়া দাওয়ার জন্য। প্রত্যেকবারই সেটা করে, আর আমি চেষ্টা করি যে সমস্তটা আর কি, মানে সৌম্য গেলে মা যতটা আদর আপ্যায়ন করতো চেষ্টা করি আমার দিক থেকে কোনো রকম ত্রুটি না রাখতে। তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখো তারা জানবে আমি জামাই ষষ্ঠীটা কিন্তু অনেক বড় করে পালন করি। কারণ ওই জামাই ষষ্ঠী আর জন্মদিন, এই দুটো দিন আমার মনে হয় সৌম্যকে এক্কেবারে সবটুকু মানে উজাড় করে দিয়ে স্পেশাল ফিল করাতে আর কি আমি চেষ্টা করি। তো জন্মদিনটাও প্রত্যেক বছর যে ব্যাঙ্গালোরে থাকা হয় তা বলবো না। বেশিরভাগ সময়ই জন্মদিনটা তো ওর দুর্গাপুজোর আগেই পড়ে, মানে ওই কখনো বা সেটা মহালয়ার দিন, কখনো বা ওই চতুর্থী পঞ্চমী করে, তো তখন শ্রীরামপুরেই থাকা হয়। এক দুবার ওখানেও আমি করেছি। তবে ওই অতজনের রান্না করতে আমার একটু অসুবিধা হয়, মানে একা হাতে আর কি। এখানে 2-3 জনের করে অভ্যস্ত, তো আমি একসঙ্গে ওই 6-7 জনের করতে একটু আমার কীরকম মানে একটু ভয় পাই আর কি আমি, সম্পূর্ণটা একা হাতে বলে। তো যেই কারণে এই লাস্ট ইয়ার মানে 2025-এ আমরা ভূতের রাজা দিল বরে খেতে গিয়েছিলাম। তার আগের বছরও আমি শ্রীরামপুরের বাড়িতেই সবটা করেছিলাম। তো ওই দুটো দিন আমি চেষ্টা করি সবটুকু ওকে করে দিতে। তবে এবছর মা টাকা পাঠালেও আমি মানে কিছু করব না, কারণ যেহেতু এবছর মায়ের কালা অসৌচ, মাকেও ওগুলো করতে নেই। তাই আমার জামাইবাবু সামনে থাকলেও মানে মা ওই রান্না করে ওরকমভাবে খেতে এবছর দিতে পারবে না। তাই মায়ের হয়েই তো আমি ওটা করি, মা বাবার হয়ে। সুতরাং এবারে যখন করতে নেই, আর মানে সত্যি কথা বলতে আমার মন চাইছে না, কারণ যতই মানে ভিডিওতে তোমাদের সামনে হেসে কথা বলি, যাই করি, সারাটা দিন যেমন তেমন কেটে গেলেও এই রাত্রিরের টাইমটা না খুব কষ্ট হয়। তো তখন বেশি আর কি অভাবটা বুঝি। তো থাক, এই বছরটা আর ওইভাবে কিছু পালন করব না। তো ইচ্ছা আছে, মা টাকা পাঠিয়েছে, সৌম্যকে নিয়ে একদিন রেস্টুরেন্টে গিয়ে খাইয়ে আনবো, মানে খাওয়া দাওয়া করাবো।
আর ও যা গিফট কিনবে সেটাও মা বারবার করে ফোন করলেই বলছে যে ও কিছু কিনেছে ওর পছন্দ মতো। তো এখনও তো বেরোনো হয়নি, এই শনি রবিগুলো তো বৃষ্টি বৃষ্টি করে বেরোনো হচ্ছে না, সোম থেকে শুক্র সোমও সেই অর্থে সময় হয় না, যে কারণে যাওয়া হয় না আর কি। তো এই বছর জামাই ষষ্ঠীটা আমাদের একদমই অন্যরকম কাটবে। আর সব থেকে মানে অবাক করা একটা বিষয়, জামাই ষষ্ঠী পড়েছে এবছর আষাঢ় মাসের 5 তারিখ, আর ইংরাজির হচ্ছে 19 তারিখ, 19শে জুন। তো ওই দিন হচ্ছে আমার বাবার চলে যাওয়ার 5 মাস। তো আরোই ওই দিন আমি কিছু করতে পারবো না, কারণ ওই 19 তারিখটা আমার কাছে না একটা মানে ভয়ঙ্কর কালো দিন। তাই ওই দিনটাও অন্য কিছু পালন হয়তো আমি যতদিন জীবিত থাকবো আমি কোনো কিছু 19 তারিখে সেলিব্রেট করতে পারবো না, কারণ ওই দিনটা আমার কাছে বাবাকে হারানোর দিন। 19 তারিখটা আমার কাছে হারানোর তারিখ, তাই ওই দিন অন্য কিছু করা আমার পক্ষে সম্ভবই নয়। তো যাই হোক, এবছর ষষ্ঠীটা অন্যরকম কাটবে, তবে সামনে বছর থেকে আবারও হয়তো 19 তারিখে পড়বে না, সামনে বছর আবারও যতটা আমার মা করতে পারতো আমি চেষ্টা করব সৌম্যকে ততটাই করে দেওয়ার। তবে আমার খুব ইচ্ছা ছিল জানো, যে আমার বাবা বেঁচে থাকাকালীন আমার মা বাবা দুজনে একসঙ্গে দু জামাইকে সামনে রেখে ষষ্ঠী করবে, কিন্তু সেটা আর হলো না। দূরে থাকার কারণে অনেক কিছুই জীবনে ইচ্ছা অপূর্ণ থেকে যাচ্ছে, কিন্তু এটা মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। এটার নামই সংসার। যদিও সংসারের কিছুই আমি সেই অর্থে এখনো বুঝি না, কিন্তু এই না পাওয়াগুলো খুব মাঝে মাঝে খুব কষ্ট দেয়, ব্যথা দেয়। কিন্তু তখন আবার বুঝি যে যেতে পারি না বলে মন খারাপ করে তো লাভ হবে না, কারণ আমি জেনে শুনেই বিয়েটা করেছিলাম যে আমাকে বিয়ের পরেই বাইরে চলে আসতে হবে। তো নিজের ইচ্ছায় করেছি, যে কারণে কষ্ট হলেও কিছু করার নেই। মানে হয়ে গেল প্রায়, আমরা এসেছি ফেব্রুয়ারির 28 তারিখ, আজকে 14 তারিখ হয়ে গেল জুনের। 3 মাসের বেশি, মানে 3.5 মাস হতে যায় বাড়ি যাইনি। মাঝে মাঝে খুব মন খারাপ লাগে, যেহেতু মা এখন একদম একা। মনে হয় যে যদি যেতে পারতাম, কিন্তু এখন আর কোনো যাওয়ার সম্ভাবনাই নেই। আবার কবে যাব সেই অর্থে জানিও না। যাই হোক, চলো আজকের ব্লগটা তাহলে এতটাই থাকলো। আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও অনেকের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছে যায়, আমরা অনেককে নিয়ে আমাদের ফ্যামিলিটাকে আরও অনেক বড় করতে পারি। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে আমাদের পাশে থেকো। আর আজকের যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি অবশ্যই তোমরা একদিন বানিও, আর বানানোর পর তোমাদের কীরকম লাগলো আমাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সুন্দর একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।